স্বাগত সাড়া দাও বাংলাদেশ আরেকটি পর্বে মোহনা টিভির সকল দর্শককে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে সাড়া দাও বাংলাদেশ টিম উপস্থিত হয়েছে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান তার কাছে জানতে চাইব বর্তমান রাজনীতির নানান প্রসঙ্গ, জামাতে ইসলামীর ঢাকা ৬ আসনের অবস্থান ঠিক কতটা, রাজনীতি নিয়ে তাদের ভাবনা কিংবা নির্বাচন কেন্দ্রিক তাদের পরিকল্পনা কি, সে সকল নিয়েই আজকে আমাদের পর্ব। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ, মোহনা টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। হেভিওয়েট প্রার্থী জনাব ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী হিসেবেই আপনি মাঠে আছেন এবং তার বাবাও এই এলাকার জনপ্রিয় একজন নেতা ছিলেন। কতটুকু চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন? অন্যান্য আসনের চেয়ে কি নিজের আসনকে একটু চ্যালেঞ্জ মনে হচ্ছে বেশি কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আমার ঢাকা ৬ আসনের সূত্রাপড়ুয়ারি, গ্যান্ডারিয়া, কোতোয়ালি বংশালের সকল জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। দেখেন, প্রার্থী যদি হেভিওয়েট হয়, প্রতিযোগিতাটা ভালো হয়। আমি মনে করি সাদেক হোসেন খোকা, যিনি এই মহানগরীর একজন অবিভক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন, ওনার ছেলে সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক, তিনি তার এই নগর ভবনকে পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করেছেন এবং তালা দিয়েছেন, জনগণের সেবা বন্ধ করেছেন, যার কারণে তিনি ইতিমধ্যেই কিন্তু জনগণের কাছে একটা খেলনার বস্তুতে পরিণত হয়েছেন এবং জনগণ এটা ভালোভাবে নেয় নাই। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তীতে জনগণ যে রাজনীতিটা আমাদের কাছ থেকে চেয়েছিল, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চেয়েছিল, চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক ইত্যাদি থেকে বাঁচিয়ে একটা নতুন ধরনের রাজনীতির সূচনা, আমি মনে করি তারা সেটা করতে ব্যর্থ হয়েছে এবং যার কারণে এই ঢাকা ৬-এর জনগণ বিগত সময়ে যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, সেই জায়গা থেকে একটা নতুন নেতৃত্ব খুঁজছে। ইতিমধ্যে একটা সাইলেন্ট রেভলিউশন জনগণের ভিতরে হয়ে আছে। আমি মনে করি সেটা যদি আমরা যথাযথভাবে রিসিভ করতে পারি এবং লেভেল প্লেইং ফিল্ড যদি এখানে ঠিক থাকে, তাহলে ঢাকা ৬-এ নতুন কিছু ঘটবে ইনশাআল্লাহ। জনাব ইশরাক হোসেন যেহেতু এখানে উপস্থিত নেই, তার আত্মপক্ষের সমর্থনেরও কোনো আসলে জায়গাটি নেই, তাই তার ব্যাপারটি বাদেই যদি আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে ঢাকা ৬ আসনের জনগণ কেন এত দল থাকতে বা নির্বাচনে যে সকল দল আসবে, যে প্রার্থীরা আপনার সাথে প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে, তাদেরকে বাদে কোন কারণে স্পেশালি আপনাকে ভোট দিবে? দেখেন, বিগত ৫৪ বছরে যারা এই ঢাকা ৬-এর নেতৃত্বে এসেছে, তারা এই ঢাকা ৬ একটা আধুনিক হাসপাতালও করতে পারে নাই, যেটা জনগণের খুব দরকার। আমাদের ৩ লক্ষ ভোটার হলেও আমাদের এখানে প্রায় ৩০ লক্ষ মানুষের বসবাস। আমরা ঢাকা ৬-এর ভিতরে এমন কোনো প্রতিষ্ঠান দেখাতে পারি নাই জনগণকে যে বিগত সময়ে সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে সরকারিভাবে বা কোনো সংসদ সদস্যর মাধ্যম দিয়ে, যেটার বেনিফিট এখন টোটাল জনগোষ্ঠী পাচ্ছে। এই জায়গা থেকে জনগণ উন্নয়ন বঞ্চিত, ব্যবসা প্রধান এরিয়া এটা, যার কারণে জনগণের যে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল, চাঁদাবাজ দখলবাজ মুক্ত করা দরকার ছিল, পণ্য ওঠানামার এবং এখানে নিয়ে যাওয়া নিয়ে আসার যে সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দরকার ছিল, সেটা তৈরি হয় নাই। আমরা বাংলাদেশের গভর্নমেন্টকে সবচেয়ে বেশি পরিমাণ রেভিনিউ এবং ট্যাক্স দিই, কিন্তু আমাদের যোগ্য নেতৃত্বের অভাবে সেই আমাদের যে উন্নয়নের পাওনাটুকু, এটা আমরা বুঝে আনি এই এলাকার উন্নয়ন করতে পারি নাই। এ এলাকায় অনেকে নেতা হইলেও এ এলাকায় বসবাস করেন না, গুলশান, বনানী, ধানমন্ডিতে থাকেন, এমনকি অনেকের বাড়ি গাড়ি বিদেশেও ছিল, যার কারণে এই এলাকার অবহেলার যে শিকার ছিল, বৈষম্যের শিকার ছিল, সেই জায়গায় থেকে গেছে। এই জায়গা থেকে জনগণ নতুন নেতৃত্ব করছে। আর আপনি যেটা বলছেন যে আমাকে কেন ভোট দিবে, আমি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। আমি ঢাকা মহানগরী পশ্চিমের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। 2006 সালের 28শে অক্টোবর
পল্টনের যে লগি বৈঠার আন্দোলন হয়েছিল সেখানে আমি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই শহীদদের কফিনগুলো আমার হাতেই দাফন হয়েছিল। আপনি যদি দেখেন যে বিগত সময়গুলোতে এই ফ্যাসিস্ট বিরোধী যত আন্দোলন সংগ্রাম হয়েছিল সেখানে আমি নেতৃত্ব দিয়েছিলাম। ম্যাডাম জিয়া যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন, একটা সবচেয়ে ঘটনাবহুল ম্যাডাম জিয়ার সেই মামলা, আমি ওই একই মামলার আসামি ছিলাম। সো দ্যাট এই বিগত সময়েরগুলোতে আন্দোলন সংগ্রামে আমার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। এর পরবর্তীতে এসে 5ই আগস্ট পরবর্তী সময়ে ওয়েলফেয়ার পলিটিক্স যেটা হয়, মশক নিধন থেকে শুরু করে নিয়ে মানে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে নিয়ে জনগণের কল্যাণের জন্য অনেকগুলো কর্মসূচি আমরা ইতিমধ্যেই পালন করেছি এবং জনগণ বলছে যে এরকম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, বলছে এরকম উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং যার রাজনৈতিক ক্যারিয়ার ভালো, আমি হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, যার কারণে মাদ্রাসা লাইন এবং আলেমুলামা লাইনের সাথেও আমার কি আছে, লিঙ্কেজ আছে, আমি মসজিদের ইমামতি করারও আল্লাহর রহমতের যোগ্যতা রাখি, জানাজাও পড়াতে পারি, বিয়েও পড়াতে পারি, খুতবা দিতে পারি, আবার সমাজ পরিচালনায় নেতৃত্ব দিতে পারি। আপনি এক কথায় যদি বলেন তাহলে জনগণ তো এরকম নেতৃত্বকেই বাছাই করতে চায় যারা অলরাউন্ডার। আমি মনে করি ঢাকা 6-এর জনগণ এরকম একজন অলরাউন্ডারই খুঁজছে। বাস্তবতা সেটি হলো আমরা দেখে এসেছি বিগত এই 54 বছর স্বাধীনতার পরেই নৌকা এবং ধানের শীষ এই দুটি দলের মধ্যেই আসল হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা দেখেছি। এবারের প্রেক্ষাপট কি হতে পারে তা তো আসলে সময় উত্তর দিবে, কিন্তু আমি যেই বিষয়টি আপনাকে বলতে চাই, দলগত অবস্থান বিবেচনায় বাংলাদেশ জামাতি ইসলামীর প্রার্থী হওয়াটা আপনি কি মনে করেন যে এটিকে আপনার নির্বাচনে এগিয়ে রাখছে আপনাকে, নাকি আপনি স্বতন্ত্র হলেই আপনি নির্বাচনে আরো ভালো করতে পারতেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবেই আমি এগিয়ে থাকব। এর কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা উত্তর যে জেনারেশন তৈরি হয়েছে তারা বিভিন্ন সময় জামাত ইসলামের বিরুদ্ধে অনেক নেগেটিভ কথা শুনেছে, একবারে ব্যাপকভাবে শুনেছে, কিন্তু এই জামাত ইসলামীর লোকজন, যেরকম আমি আমার সামনেই জামাত ইসলামীর লোকজন বড় হয়েছে, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাদের লেনদেন, তাদের মুআমালাত, তাদের চরিত্র সব কিছু দেখেই এই জেনারেশন কিন্তু বড় হয়েছে। কিন্তু তাদের দৃষ্টিতে তাদের সামনে জামাত সম্পর্কে যে ব্লেম দেওয়া হয়, স্বাধীনতা উত্তর এই সময়গুলোতে আমরা তাদেরকে ধর্ষণের মামলায় দেখি নাই, তাদেরকে চাঁদাবাজিতে দেখি নাই, তাদেরকে সন্ত্রাসে দেখি নাই, তাদেরকে মাদক ব্যবসায় দেখি নাই, বরঞ্চ তারা বাংলাদেশের যে সময় বিএনপি জোট সরকারের আমলে 2 জন মন্ত্রী ছিলেন, তারা এমনভাবে মন্ত্রণালয় চালিয়েছেন যে আজও পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আনতে পারে নাই। তার মানে এখন মানুষ বলছে আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, কেন দাড়িপাল্লাকে দেখব না? এই যে একটা রব এখন উঠে গেছে জামাত ইসলামীর এই জুলাই গণ অভ্যুত্থানে, জামাত ইসলামীর যে সুন্দর অবস্থান ছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তী শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, তাদের চিকিৎসা সহযোগিতার যে ব্যাপক ভিত্তিক কর্মসূচি ছিল, এটার মাধ্যম দিয়ে মূলত জাতির কাছে একটা নতুন আশা তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ যে দেশপ্রেমিক জনগণের হাতে এবং ইসলামপন্থীদের হাতেই নিরাপদ। এই জন্য এরকম একটা নেতৃত্ব করছে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, আবার তাদের ভিতরে ইসলাম আছে, দুর্নীতি নাই, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সমাজের যে সমস্ত খারাপ লোকগুলো তাদের চারিপাশে দেখা যায় না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে একমাত্র এখন জামাত ইসলামী এবং তার সমমনা যে ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, এদের একটা সম্মিলিত প্রয়াসে জামাতের প্রার্থী হিসেবে আমি নিজেকে আরও বেশি সেফ মনে করি এবং জনগণের অ্যাকসেপ্টেন্স এখানে অনেক বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি পদও আপনি রয়েছেন, বড় পদেই, ঢাকা মহানগর দক্ষিণের মতো জায়গায় আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আছেন। সেই হিসাবে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার দল কি ইদানিং সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা তার আগে যুক্ত করতে চাই। প্রথমে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না আপনারা, দ্বিতীয়ত আবার আমরা শুনতে পেলাম যে সংস্কার আগে চান তারপরে নির্বাচন, গণভোটের দাবিও আপনাদের ছিল, সেই গণভোট নির্বাচনের দিনই অনুষ্ঠিত হচ্ছে, সেই দাবিও আবার আপনারা মেনে নিয়েছেন। তো জামাতকে আসলে এতটা সিদ্ধান্তহীনতা তো ইতিহাসে আমরা কখনো পাইনি, এত স্টেটমেন্ট। তো ইদানিং কালে কি কারণে, আপনি যেহেতু ছাত্র শিবিরও করেছেন, আপনি আমার চেয়ে আরও ভালো জানেন যে আগে জামাত থেকে যে স্টেটমেন্ট দেওয়া হতো তা কেন্দ্রীয় শুরা সদস্যরা মিটিং করে তারপরে ফিক্সড করে দেওয়া হতো। তো
তো এখন তো আসলে আমরা নানান রকম স্টেটমেন্ট নানান জায়গা থেকে নানান নেতারা দিচ্ছেন, আপনাদের জামাতের নীতি নির্ধারক নানান নেতারা। তো এই বিষয় কি আসলে বলতে চান দল কি আসলে সেই আগের আদর্শই ধারণ করে আছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের ৫ তারিখের পরে ৭ তারিখে বিএনপির পক্ষ থেকে নির্বাচন চাওয়া হয়েছে বাংলাদেশে। তখন তো কোনো গভর্নমেন্ট ছিল না, মূলত বিএনপি চেয়েছিল যেন তেনভাবে একটা নির্বাচন হোক, সংস্কার কিংবা অন্যান্য যা করার তারা ক্ষমতায় যেয়ে করবে। কিন্তু বাংলাদেশের জনগণ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই গণ অভ্যুত্থানের বড় ম্যান্ডেট ছিল হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কার এবং বিচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যে দৃঢ় অবস্থান ছিল, সেই দৃঢ় অবস্থানের কারণেই কিন্তু বিএনপি সংস্কার কার্যক্রমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজি হয়ে ঐকমত্য কমিশনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। বিএনপি একসময় গণভোটই চায়নি, বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি চায়নি। তারা বলেছে যা করার আমরা ক্ষমতায় যেয়ে করব, এখন এগুলোর কোনো প্রয়োজন নেই। এই যে জায়গাগুলো থেকে আপনি যদি মিন করেন, তাহলে রাজনীতিতে আপনি যা বলবেন 100% যদি আপনার কথাই হয়, তাহলে সবাইকে নিয়ে রাজনীতি করাটা তো হবে না। আমরা পেয়ার চেয়েছি, দুই জায়গায় পেয়ারের ভিতরে একটা জায়গায় পেয়ার কিন্তু ইনশিওর হয়েছে, উচ্চকক্ষে পেয়ারটা তো ইনশিওর হয়েছে। আমি মনে করি আগামী দিনগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী যেটা চেয়েছে, একসময় বিএনপি এবং অন্যরাও বলবে যে নিম্নকক্ষেও পেয়ার প্রয়োজন, কারণ এটার প্রয়োজনীয়তা কত গুরুত্বপূর্ণ সেটা জামাত বুঝিয়ে দিয়েছে। দেখেন, বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছিল, তখন কিন্তু বিএনপি মানে নাই। ১৭৩ দিন হরতাল করে সেটাকে মানানোর ব্যবস্থা করা হয়েছে। আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশের আদালত, সুপ্রিম কোর্ট কিন্তু আবার ৪১ বছর পরে এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকেই কী করেছে, পুনরুজ্জীবিত করেছে। বাংলাদেশের গণতন্ত্রকে সাস্টেনেবল করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। অধ্যাপক গোলাম আজম এবং জামাত ইসলামী তার রূপকার। এই যে জামাতের দূরদর্শী সিদ্ধান্ত এবং চিন্তা, এটা বাংলাদেশের রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আপনি যদি অর্থনীতি বলেন, আপনি যদি চিকিৎসা খাত বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের যে অবস্থানগুলো আছে, এগুলো কিন্তু জনগণের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড। তার মানে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বাংলাদেশে আরেকটা শ্যাডো গভর্নমেন্টের মতোই কাজ করে। কাজেই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনার জন্য জামাত ইসলামের সেই সক্ষমতা আছে। আপনি যেটা বলেছেন, আমরা সিদ্ধান্তহীনতা না, আমরা দেশের প্রয়োজনে যেটা কল্যাণ সেটা সবাইকে নিয়ে করতে চেয়েছি। গণতন্ত্রেতে সবার মতামতকে গ্রহণ করেই এগিয়ে যেতে হবে। সেই জায়গায় আমরা অন্যদের মতামতকেও কি করেছি, অ্যাকসেপ্ট করেছি। এখানে রিজিট থাকার কোনো সুযোগ নেই। নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির মাঠ কিভাবে সাজাচ্ছেন তা আমাদের সাথে শেয়ার করবেন কিনা? অফকোর্স, কেন নয়। নির্বাচনকে, এটা তো ওপেন ব্যাপার, নির্বাচনে কোনো কিছু গোপনে করা যায় না, এটা জনগণের সাথে কানেক্টেড। আমরা ডোর টু ডোর কর্মসূচি রয়েছে, আমরা জনগণের ডোরগোড়ায় পৌঁছে যাচ্ছি, আমরা আমাদের ইশতেহার ঘোষণা করছি, আমরা আমাদের বিভিন্ন কথাগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরছি। বিশেষ করে উঠান বৈঠক এবং উন্নয়ন ভাবনার মাধ্যম দিয়ে আমরা একবারে রুট লেভেল, তৃণমূল পর্যায় থেকে আমরা কি করছি, জনগণের কাছে শুনছি। মিটিংয়ে যে আমার বক্তব্য হচ্ছে, জনগণের বক্তব্য বেশি শুনছি। তো এই এলাকার অনেক এগুলো কঠিন কঠিন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানে জনগণের কাছে আবার শুনছি যে আপনি কি মনে করেন এই সমস্যার সমাধানে কি করা উচিত, সেই পরামর্শটা নিচ্ছি। এরপরে আমাদের রিসার্চ টিম রয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, এদের সাথে করে আমরা এগুলোকে কি করছি, মানে সমন্বয় করে আমরা নির্বাচনী মাস্টার প্ল্যান তৈরি করতেছি। এবং ঢাকা শহরকে রক্ষার জন্য আমি একটা কর্মসূচি পালন করেছিলাম, এটা বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন। এবং বুড়িগঙ্গা রক্ষার জন্য, বুড়িগঙ্গা দূষণমুক্ত এবং দখলমুক্ত করার জন্য আমরা মানববন্ধন করেছি। ব্যাপক সাড়া পড়েছে মানুষের ভিতরে। ঢাকার অর্থনীতির প্রবেশ দ্বার হচ্ছে এই বুড়িগঙ্গা সদরঘাট। এটাকে যদি আমি বলেছি, এটা টেমস নদীর মতন করে আমরা পর্যটন কেন্দ্রের পাশাপাশি এটাকে বাণিজ্য কেন্দ্র তৈরি করা হবে। তার মাধ্যম দিয়ে কর্মসংস্থান হবে এবং এই ঢাকা দূষণমুক্ত হবে, দখলমুক্ত হবে। এর মাধ্যম দিয়ে আমরা ব্যাপকভাবে পুরান ঢাকার উন্নয়ন করতে পারবো। গুপ্ত বাহিনী, শিবির মানি গুপ্ত বাহিনী, আওয়ামী লীগের আমলে তারা ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। এই ব্যাপারটি আমাদেরকে বলবেন যে আসলে আপনারা কি এটি জীবন বাঁচানোর তাগিদে, নাকি আপনাদের রাজনৈতিক কোনো কৌশলের জন্যই আপনারা ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলেন, সেই ব্যাপারটা জানতে চাই। আরেকটি ব্যাপার সাথে সংযুক্ত করে নিতে চাই, অনলাইন কার্যক্রমে আপনাদের বিপক্ষে কোনো প্রশ্ন কিংবা বিপক্ষে কোনো বক্তব্য গেলেই আমরা দেখতে পাই যে বিভিন্ন আইডি থেকে কমেন্ট করা হয়, হ্যারাস করা হয়,
বলা হয় যে এটি আপনারাই করে থাকছেন বট বাহিনী দিয়ে, তো আসলেই কি আপনারা বট বাহিনী মেনটেন করেন কিনা? একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন, হারিয়ে গেলে আপনি আবার রিমাইন্ডার দেন। এক নম্বর কথা হচ্ছে, মনে করেন আপনি আমার এখানে আসছেন, আসার সময় এই দয়াগঞ্জ যে চৌরাস্তা আছে এই মোড় থেকে আপনি এখানে আসবেন, আপনি যদি আগেই সংবাদ পান যে এখানে আপনাকে ধরার জন্য, আপনাকে গুম করার জন্য, খুন করার জন্য একটা বাহিনী বসে আছে, আবার আপনাকে এখানে আসতে হবে, আপনি কি করবেন? আপনি কি ওখানে যাবেন, না বিকল্প ওয়েতে আসবেন? আপনার জন্য করণীয় কি? আমি যদি আপনি বিকল্প ওয়েতে ওদের সামনে না যেয়ে আমার এখানে আসেন, আমি কি বলবো যে আপনি গুপ্ত? না, আপনি গুপ্ত না, বরঞ্চ এইটা বলা উচিত যে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরকে হত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, তাদেরকে গণরুম কালচারের মাধ্যমে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে জামাত শিবিরকে, সেই দেশে একজন মানুষ কিভাবে তার স্বকীয়তা দিয়ে ওপেনলি রাজনীতি করবে? বরঞ্চ যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে বা তাদের অফিস বন্ধ করেছে, তাদেরকে ওপেন হতে দেয় নাই, জনগণ থেকে ডিসকানেক্ট করে রেখেছে, অভিযোগের তীরগুলো তো তাদের দিকে যাওয়ার কথা ছিল। সেই যে লোকটা বেঁচে থাকার অধিকার পাচ্ছিল না, আমাকে নিজেকেও বহুবার খুঁজে বেরিয়েছে, আমার নামে একজনকে ধরে নিয়ে যে যাত্রাবাড়ি থানায় বলছে যে ওনাকে খুঁজে পাওয়া গেছে, গরু জবাই করে খাইতে হবে, উৎসব। তাহলে সেই জায়গায় আপনি কি বলতে চান যে একজন মানুষ অলওয়েজ সে মৃত্যুর মুখে পতিত হলেও সে কি করবে না, সে মানে কৌশল অবলম্বন করবে না? এই কৌশল অবলম্বন তো আমাদের রাসূলও করেছেন, ভিন্ন পথ দিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। কাজেই রাজনীতিতে এই কৌশল থাকতে হবে, কৌশল ছাড়া আপনি রাজনীতি সাস্টেন করতে পারবেন না। যদি অপরাজনীতি হয়, যদি এই দেশে সত্যিকারের গণতন্ত্র থাকতো, যদি সুশাসন থাকতো, গুড গভর্নেন্স থাকতো, যদি প্রশাসন দলীয়করণ না হতো, প্রশাসনকে ব্যবহার করে ক্রসফায়ার গুম খুনের রাজনীতি না হতো, তাহলে সকলেই ওপেন থাকতো। আমার নামে মামলা হলে আমাকে ধরে নিয়ে যেত, আমার বাড়ি থেকে নিয়ে যেয়ে আমাকে আদালতে দিত, আমাকে জেলখানায় দিত, কিন্তু তা তো হয় নাই। বরঞ্চ আমাদেরকে ধরার সাথেই আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আপনজনরা উদ্বিগ্ন হতেন, আমাকে ক্রসফায়ার দেওয়া হবে না পায়ে গুলি করা হবে, আমাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না। এই জায়গায় আমি মনে করি আপনারা যদি আমাদেরকে ওই প্রশ্নটা করেন, তাহলে আমাদের দল এবং মানুষগুলোর পরে জুলুম করা হবে। আমাদের পরিচয় জানার সুযোগ ছিল না কখনো। যে সময় আপনার পরিচয়টা ইম্পর্টেন্ট না, আমরা ওইটার মাধ্যম দিয়ে কোনো অন্যায় করেছি, অবিচার করেছি, গুম করেছি, খুন করেছি, মাদক ব্যবসা করেছি, এরকম একজন লোককে তো খুঁজে পাওয়া যাবে না। কাজেই যারা আমাদেরকে গণতন্ত্র চর্চা করতে দেয় নাই, নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, প্রশ্ন তো তাদের বিরুদ্ধেই করা উচিত ছিল। তারাই বলতো যে বাংলাদেশে যদি ক্ষমতা হারিয়ে ফেলে আওয়ামী লীগ, তাহলে মিনিমাম 5 থেকে 10 লক্ষ লোক খুন হবে। তা তো হয় নাই। তার মানে এদেশের মানুষ অনেক সহনশীল, অনেক ভালো রাজনীতি করে, কিন্তু যারা অপরাজনীতি করে গেছে আপনারা তাদের অপরাজনীতিকে হাইলাইট করুন, বরঞ্চ সে সময় যাদের বেঁচে থাকাই কঠিন ছিল তাদেরকে গুপ্ত বলে একটা আবার এই জালেমদেরকে উস্কায় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যে সময় আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময়ও তো আমরা শুনেছি এরকম যে বিভিন্ন সরকারের এজেন্সি এবং অন্যরা কী করেছে, মুক্তিযোদ্ধাদেরকে ধরাই দেওয়ার জন্য এ করেছে। সেখানে যদি একজন মুক্তিযোদ্ধা আত্মগোপনে থাকে, সেটা কি আপনি অপরাধ হিসেবে বিবেচনা করবেন? এটা তো হতে পারে না। এটা তার স্ট্র্যাটেজি, সে তো যুদ্ধক্ষেত্রের মতো। আমরা এই বিগত 17 বছর বাংলাদেশে প্যালেস্টাইনের চেয়ে খারাপ অবস্থা ছিল, যেখানে পুলিশ বাহিনীকে প্রকাশ্য গুলি করার এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে ইন্ডিমিউনিটি দিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আপনারা যদি এই প্রশ্ন করেন, যাত্রাবাড়ি থানায় আমার একজন নেতাকে নিয়ে যে এই যে অবনী শঙ্কর তারা মানে হরতালের দিন গাড়ি উঠাই দিয়ে একজন খলিলুর রহমান শহীদ, তাকে মাদ্রাসার ছাত্র, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গুলি করে মারার পরে তার মাথার উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষরা আন্দোলনে নেমেছে, আমরা আন্দোলন করি নাই? আপনারা দেখেন নাই? তার মানে আমরা সবাইকে হারিয়ে গিয়েছিলাম না? হারিয়ে যায় নাই। হারিয়ে গেলে তো আর কোনোদিন শেখ হাসিনার পতন হতো না। আমরা ছিলাম, যার কারণেই এই জালিমকে তাড়ানো মানে সক্ষম হয়েছি। আমি মনে করি বাংলাদেশের মানুষ আমাদেরকে ওয়েলকাম করে যে আমরা সঠিক স্ট্র্যাটেজিতেই ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমার সংযুক্ত প্রশ্নটি ছিল যে আসলে আপনারা অনলাইনে কোনো বট বাহিনী নিয়ন্ত্রণ করেন কিনা? দেখেন, বাংলাদেশে যখন বিশেষ করে ডাকসু নির্বাচনটা হচ্ছিল, তখন কিন্তু অনেকে প্রেডিক্ট করেছিল যে ডাকসু নির্বাচনের শিবির জয়লাভ করতে পারবে না। মূলত তাদের পক্ষে যত কথা আসতেছে এটা বট বাহিনী করতেছে, শিবিরের বট বাহিনী আছে, এই বট বাহিনীর কারণে মনে হচ্ছে যে তারাই সব। কিন্তু যখন ভোটটা হয়ে গেল, ভোট বাহিনী তো ভোট দেয় নাই, সাধারণ মানুষই তো
যে সমস্ত আল্ট্রা মডার্ন ছেলে এবং মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, তো তারা তো ছাত্র শিবিরকে ওন করেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে ওন করতেছে, সাধারণ মানুষ এখন জামাত ইসলামীকে ওন করতেছে। কাজেই তাদেরকে বট বাহিনী আখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জামাত শিবিরের কর্মীর কমেন্ট আর সাধারণ জনগণের কমেন্ট কিন্তু এক হবে না। সেখানে কিন্তু সাধারণ জনগণ রাজনৈতিক কার্টেসি মেনটেন না করেও অনেক কমেন্ট করতে পারে। তো তারা যদি জামাত ইসলামীকে সাপোর্ট করে, সেই সাপোর্টের কারণে তারা যদি তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে, তখন তার বিরুদ্ধে সে যদি গালি দেয়, অন্য কিছু বলে, তাহলে সেটার দায়ভার জামাত শিবিরের বিরুদ্ধে চাপানোর কোনো সুযোগ নেই। আমরা যত নেতা এবং কর্মীরা ওপেন বক্তব্য দিই, টক শোতে কথা বলি, আমরা কি কখনো অশ্লীল বাক্য, অঙ্গ ভঙ্গি এরকম তো কখনো করি না। আমরা এগুলোকে সমর্থনও করি না। কাজে আমাদের কোনো বট বাহিনী নেই। এটা মূলত অন্যরা কিছু বট বাহিনী দিয়ে আমাদেরকে কি করে, কলঙ্কিত করার চেষ্টা করে। আপনি কি মনে করেন ডাকসু আর পুরো বাংলাদেশ কি একই স্টেজ বা একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে? বিগত 15 বছরে যে ভোটাধিকার থেকে মানুষরা বঞ্চিত হয়েছে, সেই জায়গায় 18 থেকে 35 বছর যাদের বয়স, তারা ভোট দিতে পারে নাই। সে আমলিগ করলেও ভোট দিতে পারে নাই, নর্মাল আমলিগ করলে। তাহলে কি হয়েছে? আমলিগের আমলে যে ভোট হয়েছে 5% কুকুর বসেছিল কেন্দ্রগুলোতে, আপনারাই টেলিভিশনে দেখাইছেন, মানুষ দেখা যায় নাই। তাহলে এই জায়গায় কি সেই কেন্দ্রের কি আওয়ামী লীগের কোনো সমর্থক ছিল না? ছিল। তাহলে কেন তারা ভোট দিতে আসে না? অর্থাৎ শেখ হাসিনার অপকর্মকে তারা অ্যালাউ করে নাই। এই জায়গা থেকে আমি বলতে চাই যে জনগণের কাছে যে ওয়েলফেয়ার পলিটিক্সের যে জায়গাটা এসেছে নতুন করে, বাংলাদেশ জামাত ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চায়। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এই ওয়েলফেয়ার পলিটিক্স জামাত ইসলামীকে একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এই 18 থেকে 35 বছর এজের প্রায় 4 কোটি ভোটার বাংলাদেশে রয়েছে। এই ভোটারগুলোই আগামীর বাংলাদেশে কি করবে? সিদ্ধান্ত গ্রহণ, কারা জয়লাভ করবে, কারা নির্বাচনে জয়লাভ পারবে না। তারা চাঁদাবাজি চায় না, তারা দখলবাজি চায় না, তারা অন্ধ দলীয় অ্যাক্টিভিটি চায় না। সেই অ্যাক্টিভিটি যদি জামাত ইসলামও করে, তারা জামাত ইসলামীকেও সাপোর্ট করে না। সিএনজি তারা কি দেখলো? তারা চোখের সামনে যে টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বালুমহল, নদীমহল, যেখানে যা আছে, এগুলো কিভাবে চাঁদাবাজি হচ্ছে, কোন এরিয়ায় কারা করছে, কাদের নেতৃত্বে হচ্ছে, এগুলো কিন্তু আপনি আমি ওপেন বলতে না পারলেও যে এরিয়ায় হচ্ছে সেই এরিয়ার মানুষগুলো তো তাদেরকে চিনে, তাদের রাজনৈতিক পরিচয় জানে। যার কারণে আমি মনে করি এই জেএনজির বড় একটা এখানে অবদান থাকবে। এবং আগামী দিনে নারী আমাদের যে ভোটাররা রয়েছে, তারাও একটা বড় অবদান বাংলাদেশের রাজনীতিতে রাখবে। প্রায় 50% নারী ভোট রয়েছে বাংলাদেশে। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, যার কারণে আমিরে জামাত স্পষ্ট আমেরিকাতে যেও ঘোষণা দিয়েছেন, একবারে 47 থেকে আজকের দিন পর্যন্ত আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অন্যায় করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আপনি দেখছেন বিভিন্ন গবেষণায় আসছে 48% মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই কোন দলকে ভোট দেবে। আমি মনে করি তারা ওই দলকে বেছে নেবে যারা গণতন্ত্রকামী, যারা ওয়েলফেয়ার পলিটিক্স করে, যারা মানে মসজিদমুখী, যারা কোরআনমুখী, যারা অন্য ধর্মের অধিকারকে রেসপেক্ট করে, তাদের ধর্মীয় নিরাপত্তা দেয়, তাদের ধর্মীয় উপাসনালগুলোয় পাহারা দেয়, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে না, ধর্ষণ করে না, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, রাজহানি করে না, এবং এই জাতীয় লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। যাদের হাতে মানুষের সম্পদ এবং তাদের সন্তান এবং দেশ নিরাপদ, তাদেরকে আগামী দিনে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ। ঢাকা 6 আসনে যদি এমপি হিসেবে আপনি নির্বাচিত হন, কি কি পরিবর্তন করবেন বলে এখন পর্যন্ত ঠিক করে রেখেছেন? বাংলাদেশের যত জায়গায় চাঁদাবাজি হয়, তার ভিতরে ঢাকা 6 আসন 1 থেকে 3-এর ভিতরে থাকবে। কারণ ব্যবসা বন্ধ এরিয়া, ব্যবসায়ীরা মানে বাধ্য হয় এগুলো দিতে, মানে তারা কথা বলতে পারে না। আমি মনে করি এই চাঁদাবাজি আমাদেরকে বন্ধ করতে হবে। বহু দখল আছে, অন্যায় দখল, বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই দখলবাজি থেকে মানুষ মুক্ত হয়। আমি যত জায়গায় মেডিকেল ক্যাম্প করতেছি, তত জায়গায় শত শত মানুষ, 700, 800, 1000 মানুষ লাইন দিয়ে এসে ট্রিটমেন্ট নিচ্ছে, ওষুধ নিচ্ছে। এই যে আধুনিক হাসপাতাল করার আমরা নিশ্চয়তা দিচ্ছি। সুপ্রিয় পানির কথা বলছি, বিশেষ করে গ্যাস সমস্যাটা মারাত্মকভাবে আমাদের এলাকায় রয়েছে। কিছু অসাধু কর্মকর্তা আছে যারা
রান্নার টাইমে গ্যাস না দিয়ে রাত 2টা 3টায় যে এখানে গ্যাসের লাইন দেয়, তাহলে একজন মানুষ, একজন নারী, আমার মা, আমার বোন, সে কি রান্নার জন্য কি রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকতে হবে? তাহলে তার জীবন মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার এখানে খাস মহলের নামে সরকারের একটা পেটুয়া বাহিনী এবং একটা গ্রুপ, তারা মানুষের বাড়ি ঘর জায়গা জমি এগুলোকে কি করতে দিচ্ছে না, রেস্ট্রি করতে দিচ্ছে না, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না, এগুলোকে মানে হেল্ড আপ করে রাখছে খাস মহলের নামে, খাজনা দিতে যায় না, অথচ তারা এর আগে এগুলো কি ভোগ করতো, এগুলো তাদের কাছে রয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি এখানে জলাধার আছে, পুকুর আছে, খেলার মাঠ আছে, এগুলো দখল হয়ে গেছে, পার্ক পর্যন্ত দখল হয়ে গেছে। আমি মনে করি যে এই যে অন্যায় অনিয়মগুলো আছে, আমরা অগ্রাধিকার ভিত্তিতে 100 দিনের কর্মসূচি, 200 দিনের কর্মসূচি, 500 দিনের কর্মসূচি, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানের মাধ্যম দিয়ে পুরো এলাকাকে একটা উন্নত ঢাকায় পরিণত করবে। এই জন্য আমরা বলছি যে আমরা যত ট্যাক্স দিই গভর্নমেন্টকে, এর একটা ন্যূনতম পরিমাণ আমাদের উন্নয়নে ব্যবহার করা হয় না। এটা যদি আমাদের এলাকায় দেওয়া হয় তাহলে আমরা ব্যাপক ভিত্তিক উন্নয়ন করতে পারবো। এবং আমি এই স্লোগান দিয়েছি, আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। আজকে যেই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থিত হয় বা উদিত হয়, সেই সকল প্রশ্নগুলোই আমি আপনার সামনে উত্থাপন করার চেষ্টা করেছি। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে মোহনা টিভির দর্শক এবং আপনার ঢাকা, আপনার নির্বাচনী এলাকার মানুষদের জন্য যদি কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। ধন্যবাদ। ঢাকা শহরের জনগণকে উদ্দেশ্য করে বলছি, দীর্ঘদিন থেকে আমরা উন্নয়ন বঞ্চিত। দীর্ঘদিন ধরে আমরা এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। এক ধরনের পরাধীনতা আমাদের ছিল, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল, মাদক এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা অনেকটাই বিব্রতকর অবস্থায় এখানে থাকি। জ্যামের নগরী যদি সবচেয়ে বড় বলা হয়, সেটাকে ঢাকা, পুরাতন ঢাকা বলা হবে। আধুনিক ঢাকার যে মানে সোয়া এখানে থাকা দরকার। আমাদের অর্থনীতিগুলো অন্যদের কাছে চলে যায়, কিন্তু এখানে আধুনিকতার কোনো সোয়া লাগে নাই। তাই আগামী দিনে বেকারত্ব দূরীকরণ, শিক্ষার আলো জ্বালিয়ে এবং নারী উন্নয়ন, নারীদেরকে উদ্যোক্তা তৈরি করা, নারীদের জীবনমানের উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধকে সৃষ্টি করে এখানে আমাদের বিপুল পরিমাণ আমাদের অন্য ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকেরা আছে, সহাবস্থান নিশ্চিত করে সকলকে একত্রিত করে মসজিদ এবং পঞ্চায়েত কমিটি নিয়ে, নাগরিক কমিটি নিয়ে আমরা আগামীর ঢাকা 6কে উন্নয়নের পথে নিয়ে যাব। সেই জন্য আসুন দুষ্ট লোকদেরকে পরিহার করি, শিষ্টের আমরা লালন করি এবং এটার মাধ্যম দিয়ে যে সুযোগ এসেছে একবার পরিবর্তনের, সব দল তো দেখেছেন, জামাত ইসলামকে একটু দেখেন, এটাই আমার আবেদন। আমরা একটা জিনিস খুব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের যত লিফলেট, পোস্টারগুলোতে যেখানে লাগানো হচ্ছে, এক শ্রেণীর মানুষ এসে আমাদের পোস্টারগুলোর পরে পোস্টার লাগাচ্ছে, ছিঁড়ে ফেলছে, বিলবোর্ড নামিয়ে ফেলতেছে। নির্বাচন শুরুর আগেই যদি এভাবে পেশি শক্তির ব্যবহার হয়, কালো টাকার ব্যবহার হওয়ার যে সম্ভাবনাগুলো আছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে চ্যালেঞ্জগুলো আছে, সিসি যদি সেটার উদ্যোগ না নেই, আমরা ঢাকা ছয়ে ফিল করতেছি এরকম পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তার সাইনগুলো দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা ঢাকা 6 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের মুখে যে তিনি আসলে ঢাকাকে নিয়ে, ঢাকা তার আসনকে নিয়ে কি ভাবনা করছেন, তার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবিরকে নিয়ে যত আপনাদের মনে প্রশ্ন আছে, সে সকল প্রশ্নগুলোই সাড়া দাও বাংলাদেশ আজকের পর্বে করার আমি চেষ্টা করেছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থানে, নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।